তৈরি হবার কথা ছিল, গেল 1 বছরে সেটা কোন পর্যায়ে আছে? আর 2 নম্বর বিষয় যেটা, এখন যে জুলাই ঘোষণাপত্রের কথা আসতেছে, সরাসরি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্র 5 তারিখে দেয়া হবে, এবং এইটা নিয়ে কিন্তু সরকারের যে ছাত্র উপদেষ্টারা গিয়েছেন, ছাত্র উপদেষ্টা শব্দটা এরকম না, যে ছাত্রদের পক্ষ থেকে যে উপদেষ্টারা সরকারে গিয়েছেন, সাথে এনসিপি, সবাই কিন্তু বিষয়টা নিয়ে যে বিভিন্ন কথা বলেছিল যে 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না আসলে তারা নিজেরাই ঘোষণা করবেন। আবার ইনকলাব মঞ্চ নামে একটি সংগঠন আছে, তারা কফিন মিছিল থেকে বিভিন্ন কিছু করেছে। কিন্তু জুলাই ঘোষণাপত্রে যদি এমন কিছু থাকে সেটি অন্য রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা পূরণ করছে না, সেটি কি নতুন কোনো সংকট তৈরি করবে? দেখেন, আপনি জুলাই ঘোষণাপত্রে যে বিষয়টা বললেন, ডেফিনেটলি, কারণ আমরা এই আলোচনাটা যখন শুরু হইল গত ফেব্রুয়ারি থেকে, তো ফেব্রুয়ারি থেকে আজকে প্রায় অগস্ট চলছে। 5 তারিখের মধ্যে দিবে, ধরে নিলাম শেষ, টাইম শেষ, 5 তারিখে ঘোষণা দিবে। এটা তো একটা লম্বা সময়, কিন্তু অনেক লম্বা সময়। তাহলে আপনি এত বড় লম্বা সময় লাগে কেন? এখনও কিন্তু কমপ্লিট না। ছাত্ররা বলছে নিজেরা ঘোষণা দিবে, আমার মনে হয় সেই চাপে বলছে আমরা 5 তারিখে ঘোষণা দিব। সুতরাং যে 3 তারিখে যে টার্মাল সিচুয়েশনটা হওয়ার সম্ভাবনা, সেটা হয়তো কিছুটা হালকা হতে পারে, আমি জানি না ঠিক, যেহেতু সরকার বলছে আমরা 5 তারিখের মধ্যে দিব। কিন্তু প্রশ্ন আপনি দেখবেন আপনার লাইফে, ব্যক্তিগত লাইফে দেখবেন কাজের আলাপ সবসময়ই কম, বেদা পেশাল বেশি হয়। আপনি যখন কারো টেলিফোনে কথা বলেন, খুব কাজের আলাপ, হ্যাঁ কালকে 4টায় ওখানে আসবো, ফিনিশ, অর্থাৎ কাজের আলাপ কম হয়। এই লম্বা সময়টাই বলে দিচ্ছে যে সংস্কার নিয়ে যে কাজগুলো হওয়ার কথা যেমনটা, সেটা যে আমরা শেষ পর্যন্ত, গতকাল পর্যন্ত টিভিতে দেখছি যে ঐক্যমত্য হয় নাই। এখন বলতেছে 800 এত হইলে সংস্কার, তার ভিতরে 51টা বাদে সবগুলো তো হয়েছি। এই 51টা যদি মৌলিক ব্যাপার আইসা যায়, তাহলে তো আপনি ওইগুলো করলেই কি আর না করলেই কি? আপনি মৌলিক জায়গাটাই যদি আপনি একত্র হইতে না পারেন, একমত হইতে না পারেন, ওগুলো তো সব ভেস্তে যাবে। এবং আমার ব্যক্তিগত ধারণার কথা বলি, আমার কাছে যেটা মনে হয় যে এই সরকার যখন এই আলোচনাটা শুরু করে, তখন বোধহয় চিন্তা করছিল যে আমরা সত্যি সত্যি একটা জায়গায় যাব। কিন্তু যেহেতু লম্বা সময় দেখার পর আমি নিশ্চিত করে বলতে পারি সরকার হাল ছেড়ে দিছে, এবং এটা একটা টাইম কনজিউমিং হয়েছে। এবং আমার কাছে মনে হয় না যে সংস্কার বলেন, ঐক্যমত্য বলেন, সাকসেসফুল কিছু হবে। এখন আসেন, আপনি বলছেন যদি এইটার ভিতরে অনেকগুলা দলের ব্যাপার আছে, কারো মতের যদি বিষয় না থাকে তাহলে সে দ্বিমত করতে পারে। এনসিপির ব্যাপার আছে, সে যদি দ্বিমত থাকে, মানে তার মন মতো করে না পায়, তার দ্বিমত থাকতে পারে, নট আনলাইকলি। এখন আসেন, আপনি ঘোষণাপত্রটা যারা আন্দোলনকারী, আজকে তো আমরা মানে এখন পর্যন্ত একটা বিষয় কিন্তু খোলাসা না যে ঘোষণাপত্র সরকার দিল, হ্যাঁ না ঠিক আছে, এটা ঘোষণাপত্র এনসিপি এবং বৈষম্য বিরোধী তারা করতে গিয়েছিল, সরকার বলছে এটা আমরাই করবো, ওকে, সরকার দিল, সেটিকে সংবিধানে ইনক্লুড না করলে ঘোষণাপত্র দিয়ে কি আর না দিয়ে কি, সেই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো কিছুই খোলাসা করেনি। এটাই বলতেছি, ওদের বক্তব্য হলো এনসিপি ধরেন বা ছাত্ররা ধরেন, ছাত্ররাই তো রূপান্তরিত হয়েছে এনসিপি হিসাবে। তাদের বক্তব্য হলো আমাদের একটা আইনি কাঠামোতে নিতে হবে, অর্থাৎ আমরা আইনের ভিতরে আইনগতভাবে আমাদেরকে বৈধতা দিতে হবে। বিষয়টা এরকম। এখন আইনগতভাবে বৈধতা তারা দ্বিতীয় স্বাধীনতা বলুক, প্রোক্লেমেশন বলুক, এইটা আলটিমেটলি জিনিসটা তাই। কিন্তু আমরা এটাকে অ্যাপ্রুভাল দেওয়ার সদিচ্ছা নাই বিধায়, সদিচ্ছা নাই কেন সেটা আপনি কতগুলো এক্সাম্পল সিনারিও দেখলেই বুঝবেন। যে আপনি যদি মনে করেন আপনি একটা দল, উনি একটা দল, আমি একটা দল, আমরা 3 দলে মিলে আওয়ামী লীগকে তাড়াইলাম, এতে তো কোনো সন্দেহ নাই। সবাই দাবি তো তাই করি, সবাই দাবি তো আমরা তাই করি যে সবাই মিলে আমরা করছি, একমত। এখন তাইলে আসেন, এইখানে যদি এনসিপি, তারপরে ধরেন বিএনপি, এদিকে ধরেন জামাত, 3টা দলে মিলে আওয়ামী লীগ তাড়াইছে। তো এই 3টা দলের কমন শত্রুই তো আওয়ামী লীগ। এখন দেখতেছি আমি এনসিপির সাথে বিএনপির বনে না, আওয়ামী লীগ আবার এনসিপির গোপালগঞ্জে তাড়ায়, বা বিভিন্ন দল বিভিন্ন জায়গায় তাড়াচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির কমন শত্রু হয়ে যেতেছে এনসিপি। কথার কথা, আমি যা দেখি তাই বলি। আবার আপনি 1991, 1986 আওয়ামী লীগের সাথে জামাতে একটা মধুর সম্পর্ক কইরা তারা জোট কইরা অনেক রাজনৈতিক কর্মকাণ্ড করছে। যেই আওয়ামী লীগগুলো স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চলে, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষের শক্তি, উনি জামাতের সাথে যখন আন্ডারস্ট্যান্ডিং করেন, তখন কি জামাতের গায়ের থেকে রাজাকারের গন্ধ পাওয়া যায় না? আবার সময়ের ব্যবধানে গন্ধ পাওয়া শুরু করলেন, তাদেরকে ফাঁসিও দিলেন। আমি কোনোটাই সমর্থন করি না, বিরুদ্ধেও না, কিন্তু দেখাইলেনটা কি? 2001-এ জামাতের সাথে আজকের সবচেয়ে বড় দল, তারাও তো সরকার গঠন করছে।
কইরা মন্ত্রীও বানাইছে। তো আজকে আবার তারা রিভার্স হয়ে যাচ্ছে। এখন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই বলে কি এই যে আমার যখন যা মন চাবে তাই করব? আমি রাজাকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যখন পুরো সরকার গঠন করে পরক্ষণে আবার বলবো আমি স্বাধীনতার পক্ষের শক্তি। আমি কিন্তু জিনিসটা তুলে ধরতেছি জাতির কাছে, আমি বিরোধিতাও না পক্ষেও না, এটা খায় কিনা মানায় কিনা। সে কারণে আমি বলছি আজকে জামাত বিএনপির সাথে বনতেছে না, বিএনপির সাথে এনসিপির বনতেছে না, ফর এক্সাম্পল। আবার আওয়ামী লীগের সাথে এনসিপির বনে না, আওয়ামী লীগের সাথে জামাত বনে না, আবার এনসিপি বিএনপি জামাতের কমন শত্রু আওয়ামী লীগ। আবার এই তিনজনের ভিতরে ফাটল। আপনি কিভাবে এক জায়গায় আসবেন? আপনার ডিপ্লোমেসি থিওরিতে কি হয়? শত্রু শত্রু আমার বন্ধু। আপনার কাছে কি কোথাও মনে হয়েছে যে আওয়ামী লীগের ব্যাপারে কেউ একটু সহনশীল? কোথায়? হ্যাঁ, আওয়ামী লীগের শত্রু এনসিপি, আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ এনসিপি, রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু বিএনপির কি শত্রু এনসিপি? আপনি বলেন না হোয়াট ইজ হ্যাপেনিং। আপনার কাছে মনে হচ্ছে কিনা? আমি না, আপনি বলেন না। আপনি তো এনসিপি, জামাত এবং বিএনপি এই তিনটা দল মিলে একটা স্টেক হোল্ডার হবে এখন বর্তমান রাজনীতিতে। একটা স্টেক হোল্ডার হওয়ার কথা, তিনটা দল মিলে একটা রাজনৈতিক স্টেক হোল্ডার। প্লাস এইরকম পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে বাংলাদেশের মতো জায়গায় আর্মি একটা বড় স্টেক হোল্ডার। কারণ আমাদের ওয়াকারুজ্জামান সাহেব একটা বড় বিরাট রোল প্লে করছিলেন এই অভ্যুত্থানের সময়, একটা রোল প্লে করছেন। সবশেষে উনি আন্দোলনের পক্ষে একটা জায়গা নিছেন, অবস্থান নিছেন। সুতরাং উনি একটা স্টেক হোল্ডার, আর সরকার নিজে একটা স্টেক হোল্ডার। এই তিনটার সমন্বয় হইলেই হয়ে যায়। আদৌ কি আমরা তিনটার সমন্বয়